একের পর এক শাড়ি দিয়ে ভাসিয়ে রাখা হয়েছে বন্দীদেরকে। আর্তনাদ করে উঠল শাড়ির প্রথম লোকটা। কেন ওর জন্যে দেখতে পাচ্ছি না এখনো। তার চিৎকার মেলাতে না মেলাতেই শোনা গেল আরেকটা চিৎকার, তারপর আরেকটা। তীরে দাঁড়ানো জঙ্গলি আর যোদ্ধাদের উল্লাসিত চেঁচামেচিতে কানে তালা লেগে যাবার জোগাড় হলো। এগিয়ে গেল কেনটা। এইবার দেখতে পেলাম বীভৎস দৃশ্যটা। অসহায় বন্দীদের কারো কপালে কারো কপাল চৌচির হয়ে গেছে, কেন চোখা মাথার খোঁচায়। চোখ গলে বেরিয়ে এসে ঝুলছে গালের উপর। কারো থুতনির নিচের অংশ থেকে শুরু করে চিবুক, দাঁতের পাটি, জিভ, নাক, কপাল সব ছিঁড়ে চলে গেছে। রক্তে লাল হয়ে গেছে পানি। ছটফট করছে এখনো হতভাগা লোকগুলো। মরবে, তবে অনেক যন্ত্রণা পেয়ে, অনেক সময় নিয়ে। পাঠক হয়তো ভাবছেন ভয়াল রোমাঞ্চকর এক কাহিনী ফেদে বসেছি, কিন্তু বিশ্বাস করুন, যা লিখেছি এর এক বিন্দু মিথ্যে নয়, বাস্তব সত্যি। নিজের চোখে দেখেছি আমি ওই পৈশাচিক দৃশ্য। লেখক আর চেয়ে থাকতে পারলাম না। বউ করে ঘুরে উঠল মাথা। মুখ থুবড়ে পড়ে গেলাম ঘাসের উপর। ছছ হুঁশ ফিরলে দেখলাম বিলের কোলে রয়েছি। দুহাতে বাচ্চা শিশুর মতো তুলে নিয়েছে আমাকে সে। চোখে রাজ্যের উৎকণ্ঠা। আমি চোখ মেলতেই হাসলো, বিষণ্ণ হাসি। চলো, আর এক মুহূর্ত এখানে না। বনের ভেতরে এসে আমাকে নামিয়ে দিল বিল। কি করে যে জাহাজে ফিরলাম বলতে পারবো না। এরপর সারাটি বিকেল যেন একটা ঘোরের মাঝে কাটলো। কেবিনের ধারে রেলিংয়ে ঘেঁষে দাঁড়িয়ে সাগরের দিকে চেয়ে আছি। এই সময় কানে এলো ফিসফাস কথা কেবিন থেকে। নিচু গলায় কথা বলছে ক্যাপ্টেন আর ফার্স্ট মেট। কৌতূহল হলো, গিয়ে কান পাতলাম কেবিনের বন্ধ দরজার গায়ে। মোটেই ভাল লাগছে না আমার ব্যাপারটা, বলল মেট। লড়াই করব শুধু, বিনিময়ে কিছু পাবো না। কেন পাবে না কেন? রেগে যাচ্ছে ক্যাপ্টেন, কণ্ঠস্বরেই বোঝা যাচ্ছে। এতগুলো চন্দন কাঠ, এটা কি কম কথা নাকি? কম কথা না, স্বীকার করলো মেট। তবে ওগুলো তো পড়ে আছে জঙ্গলে, খামোখা কেন শুধু শুধু লড়াই বাঁধাবেন? কালোরা যা চায় দিয়ে দিলেই তো হলো, এতে এমন আর কি খরচ হবে? মেট ভারী গলায় বলল, ক্যাপ্টেন, নৌকার মাঝির মতো কথা বলছো তুমি। আমার জাহাজে মেয়ে মানুষ চাই না। থাকতে হলে পুরুষের মতো থাকতে হবে। বেশ, পুরুষের মতোই থাকবো। কেমন যেন অনিশ্চিত শোনালো মেটের গলা। ক্যাপ্টেন, কি করতে চান এখন? দাঁড় বেয়ে বনের ধারের খাড়িতে নিয়ে যাব স্কুনারটা। জাহাজের দুজন লোক রেখে সবাইকে নিয়ে তীরে চলে যাব। বন্দুকের ভয় দেখিয়ে কালো পাহারাদের ভাগাবো বন থেকে। আমরাই বয়ে নিয়ে আসবো কাঠগুলো, তবে কাজটা করব রাতের বেলা। আজ অনেকগুলো বন্দিকে ধরে এনেছে ওরা। রাতে ভোজ হবে, দেবতার মন্দিরের সামনে ব্যস্ত থাকবে গায়ের লোক। সেই সুযোগে কাজ সেরে ফেলবো আমরা। বেশ, তাই হবে। সবাইকে সেরকমই বলে রাখি আমি। শোনো, বলার আগে এক গ্লাস করে রাম খাইয়ে নিও। এক লাফে সরে এলাম দরজার কাছ থেকে, আবার গিয়ে দাঁড়ালাম রেলিংয়ের ধারে। আমার দিকে তাকালো না মেট, মুখে চিন্তার ছাপ। সোজা নেমে চলে গেল নিচে। বিলের কাছে গিয়ে সব কথা জানালাম তাকে। শুনে সেও চিন্তিত হয়ে পড়ল। বলল, কাজটা ভালো করছে না ক্যাপ্টেন। এক একটার জন্যে দুজন লোক লাগছে। কয়েক মিনিট পরেই ছোট এক নদীর মুখে চলে এলো জাহাজ। সাঁঝের পরপরই শেষ হয়ে গেল রাতের খাওয়া। জাহাজে টান টান উত্তেজনা। সবাই তৈরি, রাত বাড়ার অপেক্ষায় আছি। মাঝরাতে জাহাজের নোঙর তোলার আদেশ দিল ক্যাপ্টেন। দাঁড় বাওয়া শুরু হলো। বিশাল এক এক দাঁড়, ভারী, এক একটার জন্যে
দুজন লোক লাগছে। কয়েক মিনিট পরেই ছোট এক নদীর মুখে চলে এলো জাহাজ। আরও আধ ঘন্টা পর পৌঁছে গেল বনের ধারে খাড়িতে। 3 থেকে 600 গজ দূরে জাহাজ রাখার নির্দেশ দিল ক্যাপ্টেন। উজান বেয়ে এসেছি আমরা, যাবার সময় বেশি কষ্ট করতে হবে না। চটি ঠেলে সাগরে বের করে নিয়ে যাবে জাহাজকে। আর পালে যদি সামান্য হাওয়া লাগানো যায় তাহলে তো উড়ে চলে যাবে। অন্ধকার গরান গাছের জঙ্গল যেখানে শুরু হয়েছে সেখানে যেন ঘন কালো কালি ঢেলে দেয়া হয়েছে। নৌকা নামানো হলো নিঃশব্দে। দূরে গায়ে শোনা যাচ্ছে জঙ্গলিদের হট্টগোল। এদিকে একটা কালো পাহারায় আছে বলে মনে হয় না। জাহাজে কাউকে রেখে যাবার দরকার নেই। হঠাৎ বলল ক্যাপ্টেন, 2জন লোক 2টো বোঝা নিয়ে আসতে পারবে। কালোরা কেউ নেই এই দিকে। জাহাজ পাহারা দেয়া লাগবে না। তীরে ভিড়ল নৌকা। একে একে নেমে গেল নাবিকেরা। আমাকে বোটে থাকতে বলল ক্যাপ্টেন। চোখ কান সজাগ রাখতে বলল। কোনো রকম বিপদের সম্ভাবনা দেখলেই শীষ দিতে হবে। বসে রইলাম ঘন কালো অন্ধকারের দিকে চেয়ে। বনে ঢুকে গেছে আমাদের সবাই বেশ কয়েক মিনিট আগে। কোনো রকম সারা শব্দ নেই কোনো দিকে। অজানা আশঙ্কায় দুরু দুরু করছে বুকের ভেতর। ওপরে তাকালাম, তারা জ্বলছে। দু একটা মিটমিট করে চোখ টিপছে যেন আমার দিকে চেয়ে। হঠাৎ এমন চমকে উঠলাম, নৌকার কিনারে বসা থাকলে পানিতেই পড়ে যেতাম। নিঝুম নীরবতাকে ভেঙে খান খান করে দিয়ে গর্জে উঠেছে বন্দুক। সঙ্গে সঙ্গে শোনা গেল হাজারো কালো কণ্ঠের চিৎকার। গায়ের দিক থেকেও ভেসে এলো মিলিত চিৎকার। তারপরই শোনা গেল হুটোপুটি। বনের ভেতর ছোটাছুটি করছে লোকজন। শুরু হয়ে গেল গোলাগুলি, আহতদের আর্তনাদ। হঠাৎ শোনা গেল আমাদের লোকের চিৎকার, তারপরই আর্তনাদ। আরেকবার, তারপর আরেকবার। বুঝতে অসুবিধে হলো না কি ঘটেছে। কালোদের হাতে ধরা পড়তে চাইলাম না কিছুতেই। দুপুরে কি করে বন্দীদের মেরেছে দেখেছি। দৃশ্যটা ভেসে উঠল চোখের সামনে। হাত পা হিম হয়ে এলো। কি করব এখন? বনে ঢুকে সোজা পাহাড়ের দিকে ছুট লাগাবো? না, তাহলে বাঁচতে পারবো না। জাহাজে ফিরে যাব, কিন্তু একা ওই স্কুনার বেয়ে নিয়ে যাব কি করে? শেষে জাহাজে ফিরে যাওয়াই ঠিক করলাম। আমাকে চমকে দিয়ে কাছেই শোনা গেল একটা চিৎকার। গলাটা চিনি, ফার্স্ট মেট। তার পরপরই চেঁচিয়ে উঠল কয়েকটা কালো। মেটের কপালে কি ঘটেছে বুঝে ফেললাম। আর ভাবনা চিন্তার সময় নেই। জাহাজেই ফিরে যেতে হবে। তারপর কি করা যায় পরে দেখা যাবে। বনের প্রান্তে আবার শোনা গেল আর্তনাদ। তারপর আবার। সব আমাদের লোকের। চেঁচামেচি করছে কমপক্ষে 100 খানেক জঙ্গি। লাফিয়ে তীরে নামলাম। নৌকার বাঁধন খুলে দিয়ে গলুই ধরে ঠেলে ভাসাতে যাব। হঠাৎ ঝোপঝাড় ভেঙে ছুটে বেরিয়ে এলো একজন মানুষ। আতকে উঠে পিছনে ফিরে চাইলাম। কে? রালফ। আমি। বিলের গলা। নৌকা ভাসাও জলদি। ধাক্কা দিয়ে নৌকা ভাসিয়ে লাফিয়ে উঠে বসলাম। আমার পরপরই লাফিয়ে এসে উঠল বিল। আরেকটু হলে কাত করে ডুবিয়েই দিয়েছিল নৌকা। জলদি জলদি দাঁড় ধরো। কয়েক সেকেন্ডেই চলে এলাম জাহাজের ধারে। উঠে পড়লাম ডেকে। নোঙর তোলার সময় নেই। কুড়ালের এক কোপে দড়ি কেটে দিলাম। আমাকে হাল ধরতে বলে বিশাল এক দাঁড় তুলে নিল বিল। আসার সময় দাঁড় বাওয়ায় যোগ দেয়নি সে। কি সাংঘাতিক জোর তার গায়ে। একাই দাঁড় বেয়ে জাহাজটাকে নদীর মাঝামাঝি নিয়ে এলো। চোতের টানে এগিয়ে চলল জাহাজ। পালে বাতাস লাগছে না। দাঁড় বাইতে লাগলো বিল। বেশ জোরেই ছুটল স্কুনার। প্রথম দিন যে খাড়ির মুখে নোঙর করেছিলাম, দেখতে দেখতে তার কাছে চলে এলো জাহাজ। যাক, বেরিয়ে যেতে পারবো। কিন্তু পরক্ষণে হাজারো কণ্ঠে চিৎকার উঠল। খাড়ির পাড়ে দাঁড়িয়ে আছে কালোরা। জাহাজটা দেখে ফেলেছে। ঝপাঝপ পানিতে ঝাঁপিয়ে পড়তে লাগলো ওরা।
সাঁতরে এগোলো খাড়ির মুখের দিকে। গতি বাড়ানোর প্রাণপণ চেষ্টা চালাচ্ছে বিল, কিন্তু এত বড় একটা জাহাজকে নিয়ে একা সে কী করতে পারে। খাড়ির মুখে চলে এলো স্কুনার। পেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে নোঙরের ঝুলে থাকা কাটা দড়িটা ধরে ফেললো এক জঙ্গলি। উঠে আসতে লাগলো দড়ি বেয়ে। দাঁতে কামড়ে রেখেছে ইয়া বড় এক ছুরি। দাঁড় ছেড়ে দিয়ে এক লাফে উঠে এলো বিল। জঙ্গলিটা উঠে পড়েছে। রেলিং টপকে ডেকে পড়ার আগেই তার মুখে ভয়ানক এক ঘুষি বসিয়ে দিল। উড়ে গিয়ে পানিতে পড়ল কালোটা। ইতিমধ্যে জাহাজের চারপাশে ঝুলে থাকা দড়ি, কাঠের দণ্ড, যে যা পেয়েছে ধরে ফেলেছে জঙ্গলিরা। বেয়ে বেয়ে উঠে আসছে একের পর এক। হালের চাকা ছেড়ে দিয়ে একটা কুড়াল তুলে নিলাম হাতে। যান বাঁচানো ফরজ। একের পর এক গুলি করে চলেছে বিল। আমি লাগাচ্ছি কুড়ালের কোপ। দেখতে দেখতে উঠে আসা সবকটা জঙ্গলিকে পানিতে ফেলে দিলাম। একটাও রেলিং টপকাতে পারল না, কিন্তু তাতেও কিছু আসে যায় না। পঙ্গপালের মতো ঝাঁক বেঁধে আসছে জঙ্গলিরা। কয়েকটা যুদ্ধ কেন ভাসানো হয়ে গেছে। যে হারে ভেসে চলেছে জাহাজ, পারা যাবে না ওদের সঙ্গে। শিগগিরই ধরে ফেলবে। ছুটে চলে গেল বিল কামানের কাছে। আর কোনো উপায় নেই। কয়েক সেকেন্ড পরেই কান ফাটানো গর্জন করে উঠল কামান। ক্যানোগুলোর মাঝে পানিতে পড়ল গিয়ে গোলা। পানি ছিটকে উঠল আকাশে। উল্টে গেল সব কয়টা কেন। তবে মানুষের কোনো ক্ষতি করেনি কেনটা। আবার গোলা ফেলল বিল। এবার বনের ধারে। কালোরা সেখানে যেখানে ভিড় করে আছে তার কয়েক গজ সামনে পানিতে। কাদা পানি ছিটকে উঠল আকাশে। এবারেও জঙ্গলিদের কোনো ক্ষতি হলো না, তবে যথেষ্ট ভয় পেয়েছে। আর এগিয়ে আসার সাহস করল না যারা পানিতে নেমেছিল। ঘুরেই দৌড় লাগালো তীরে দাঁড়িয়ে থাকা জঙ্গলিরা। চোখের পলকে হারিয়ে গেল বনের ভেতর। হঠাৎ জোর ঝাঁকুনি খেল জাহাজ। না, ভাবনার কিছু নেই। বিপজ্জনক এলাকা পেরিয়ে এসেছে। বনের জন্যে হাওয়া লাগেনি। খোলা জায়গায় বেরোতেই পালে ধাক্কা দিয়েছে বাতাস। দেখতে দেখতে খোলা সাগরে বেরিয়ে এলো জাহাজ। 19। বিপদসীমা পেরিয়ে এসেছি। হঠাৎই ভীষণ ক্লান্তি এসে চেপে ধরল। হালের চাকা ধরেছে বিল। রেখে দাঁড়িয়ে আছি আমি। পেছনে কালো আকাশের পটভূমিতে ঘিন্ন দ্বীপের কালো ছায়া। সাগরের ফুরফুরে শীতল হাওয়া এসে লাগলো গালে মুখে। শুয়ে পড়লাম ডেকের উপরই। মুখে রোদ পড়তেই চোখ মেললাম। উঠে এগিয়ে গেলাম রেলিংয়ের ধারে। শান্ত সাগর, চমৎকার হাওয়া। তরতর করে এগোচ্ছে স্কুনার। ডেকে শুয়ে আছে বিল। একটা হাত আঁকড়ে ধরেছে হালের চাকা। আমার সাড়া পেয়ে চোখ মেলল। বিলের মুখের দিকে এক নজর তাকিয়ে লাফ দিয়ে এগিয়ে গেলাম। বসলাম তার পাশে। একই চেহারা হয়েছে। ফ্যাকাশে রক্তশূন্য। পিঠের কাছে ডেকে রক্ত, চুলে রক্ত, রক্তে লাল শার্ট। বুকের কাছে গোল একটা ছিদ্র, ছেঁড়া কাপড়ে কাদার ছোপ। বিল, চেঁচিয়ে উঠলাম, তুমি আহত? মলিন হাসি ফুটল তার ঠোঁটে। মাথা ঝাঁকালো। হ্যাঁ, বুকে গুলি খেয়েছি। তোমার জাগার অপেক্ষা করছিলাম। একটু ব্যান্ডি দেবে? ছুটে নিচে চলে গেলাম। ভাড়ার থেকে ব্যান্ডির বোতল আর কয়েকটা বিস্কুট নিয়ে ফিরে এলাম। বিস্কুট চিবিয়ে ব্যান্ডি দিয়ে গিলে খাওয়ার পর একটু সুস্থ দেখালো বিলকে। বোতলটা আমার হাতে ফিরিয়ে দিয়ে প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল। নিচে গিয়ে নাস্তা সেরে এলাম আমি। বিলের জাগার অপেক্ষায় রইলাম। শিগগিরই জেগে উঠল বিল। আমার দিকে চেয়ে হাসলো। রাল্ফ, এখন অনেকটা ভালো লাগছে। উঠে বসার চেষ্টা করলো বিল, কিন্তু চাপা গলায় গুঙিয়ে উঠেই শুয়ে পড়ল আবার। চুপচাপ শুয়ে থাকো। ওর পাশে বসে বললাম, তোমার জন্যে খাবার নিয়ে আসছি। চুপচাপ শুয়ে থাকো। ওর পাশে বসে বললাম,
তোমার জন্য খাবার নিয়ে আসছি, তারপর তোমার ক্ষত দেখব। রান্নাঘরে গিয়ে ঢুকলাম, ডিম ভাজলাম কয়েকটা, কফি বানিয়ে ট্রেতে করে নিয়ে এলাম। ডিম দিয়ে রুটি খেয়ে পরপর 2 কাপ কফি গিলল বিল। শার্ট খুলতে তাকে সাহায্য করলাম। পিস্তলের গুলি বুকের এক পাশ দিয়ে ঢুকেছে, বেরোনোর ফুটো নেই, তার মানে ভেতরেই রয়ে গেছে গুলি। নড়াচড়ায় ক্ষত থেকে বেরিয়ে গড়িয়ে পড়তে শুরু করলো, আবার কালচে রক্ত। সেদিকে একবার চেয়ে মাথা নাড়ল বিল। রাল্ফ, বসো এখানে। কি করে গুলি খেলাম বলছি। কালোদের বোকা বানাতে পারেনি ক্যাপ্টেন। আগে থেকেই এমন কিছু একটা ভেবে রেখেছিল রোমাটা। ক্যাপ্টেনের ফন্দি টের পেয়ে গিয়েছে আগে থেকেই। আস্ত একটা কালো শয়তান। বনের ভেতরে তার লোক পাহারায় রেখে দিয়েছিল। সোজা গিয়ে বাঘের মুখে পড়লাম আমরা। আমি ছিলাম ক্যাপ্টেনের পাশে। কালোরা আক্রমণ করতেই খেপে গেল ক্যাপ্টেন। ধরেই নিল আমি আগেভাগে জঙ্গলিদের জানিয়ে দিয়েছি সব। বেঈমান কুত্তা বলে গাল দিয়ে গুলি চালালো আমার উপর। থাবা মেরে ওর হাত থেকে পিস্তলটা ফেলে দিয়েই সরে এলাম। ঠিক ওই মুহূর্তে গাছের আড়াল থেকে বেরিয়ে এলো কয়েকটা জঙ্গলি। একজন বল্লম ঢুকিয়ে দিল ক্যাপ্টেনের বুকে, আরেকজন মুগুর দিয়ে বাড়ি লাগালো মাথায়। আর দেখার অপেক্ষা করলাম না, নৌকার দিকে ছুটলাম। থামলো বিল। এক নাগারে এতগুলো কথা বলে হাঁপাচ্ছে, মরার মতো ফ্যাকাশে মুখ। বিল, বললাম, কি করব এখন আমরা? বাতাস বাড়ছে, কোন দিকে চালাবো না জাহাজ? অনিশ্চিত ভঙ্গিতে মাথা নাড়ল বিল। যেদিকে খুশি চালাও, কোনো কিছুতেই আর কিছু যায় আসে না আমার। সময় ফুরিয়ে এসেছে। প্রবাল দ্বীপে যেতে চাই আমি। বিল, পথ চিনিয়ে দিতে পারবে? আমার মুখের দিকে চেয়ে কী ভাবলো বিল। চার্টটা নিয়ে এসো। ছুটে গিয়ে কেবিন থেকে নিয়ে এলাম চার্ট। একটা ছোট বিন্দুর উপর আঙুল রাখলো বিল। এটা প্রবাল দ্বীপ, এ পথে যেতে হবে। জাহাজ চালাতে জানো তো? জানি, তবে একা কতখানি সামলাতে পারবো কে জানে। তুমি যদি রোজ ঘন্টা 2-এর জন্যে হাল ধরতে পারো, আমি ঘুমিয়ে নিতে পারবো। বাকি সময়টা একাই পারবো আশা করছি। মাথা ঝোঁকালো বিল। পারবো। হালের চাকা ধরলাম। রাল্ফ, হঠাৎ বলল বিল, তোমার বয়সেই আমাকে কিডন্যাপ করে এনে জাহাজে তুলেছিল ক্যাপ্টেন। তারপর থেকেই আছি এখানে, বাধ্য হয়ে। জলদস্যু হয়েছি। আমাকে আমাকে তুমি ঘৃণা করো না তো? চোখ ফেরালাম। হঠাৎ এ কথা কেন বিল? হাঁপাচ্ছে বিল। আমার সময় ফুরিয়ে এসেছে। রাল্ফ কেমন যেন ভয় ভয় করছে। মৃত্যুর ওপারে যেতে মন চাইছে না। ওসব কথা ভেবো না বিল। ঈশ্বরকে ডাকো মনে মনে, তিনিই সব ঠিক করে দেবেন। কিন্তু কি করে ডাকবো জানি না যে। সারা জীবন তো ডাকাতি করেই কাটিয়েছি। বাইবেলের 2টো শ্লোক শিখিয়ে দিলাম তাকে। শুয়ে পড়ল বিল। চাপা গোঙানি বেরোলো মুখ থেকে। বিড়বিড় করে আওড়ানোর চেষ্টা করছে শ্লোক। ভুলভাল হয়ে যাচ্ছে। এক পাশের দিগন্তের উপর চোখ পড়ল হঠাৎ। ফুলে উঠেছে ওখানকার সাগর। শিগগিরই কানে এলো চাপা একটা হিসহিস। বাতাসের গতি বেড়ে গেছে অনেক। জলোচ্ছ্বাস আসছে না তো? হাল ছেড়ে দিয়ে ছুটে গেলাম মাস্তুলের কাছে। দুটো হাতে নামিয়ে ফেললাম চূড়ার কাছের পাল। ফিরে এসে হাল ধরতে না ধরতেই এসে গেল জলোচ্ছ্বাস। ভয়ানক ঝাঁকুনি খেলো জাহাজ। দুলে উঠল ভীষণভাবে। পানির ছিটায় ভিজে গেল পুরো ডেক। জিনিসপত্র গড়াগড়ি খেতে লাগলো ডেকের এপাশ থেকে ওপাশে। কোনো দিকে নজর দেবার সময় নেই। প্রাণপণে হালের চাকা চেপে ধরে আছি। কালো হয়ে গেছে আকাশ। কানের পর্দায় আঘাত হানছে বাতাসের তীক্ষ্ণ শীষ। ফুসছে সাগর।
জাহাজটাকে নিয়ে লোফালোফি খেলছে বড় বড় ঢেউ। যেমন এসেছে তেমনি হঠাৎই চলে গেল আবার জলোচ্ছ্বাস। একদিককার সাগরে এমন কাণ্ড ঘটে, এদিককার সাগরে এমন কাণ্ড ঘটে প্রায়ই। বিলের দিকে তাকানোর সুযোগ পেলাম। আরে নেই তো বিল, কোথায় গেল? রেলিং ঘেঁষে শুয়ে আছে বিল চুপচাপ। থাক, ওকে বিরক্ত করে লাভ নেই। সাগর এখন পুরোপুরি শান্ত হয়নি। হালের চাকা ছেড়ে দেয়া উচিত হবে না। ঘণ্টাখানেক পর শান্ত হয়ে এলো সাগর। আবার সব চুপচাপ। উজ্জ্বল রোদ, পরিষ্কার আকাশ, ঝিরঝিরে বাতাস। সাগর শান্ত। হাল ছেড়ে দিয়ে বসলাম বিলের পাশে। গভীর ঘুমে অচেতন, নাকি বেহুশ হয়ে গেছে। তাড়াতাড়ি গিয়ে ব্যান্ডির বোতল নিয়ে এলাম। চিপি খুলে বোতলের মুখ ঢুকিয়ে দিলাম বিলের মুখে, কিন্তু এক বিন্দু তরল পদার্থ ঢুকলো না ভেতরে। সব গড়িয়ে পড়ে গেল কষ বেয়ে। আরে, হঠাৎ ভয়ানক জোরে এক লাফ দিল আমার হৃৎপিণ্ড। তাড়াতাড়ি কান রাখলাম বিলের বুকে। না, কোনো শব্দ নেই। মৃত্যু হয়েছে দুর্দান্ত জলদস্যুর। বিলের মুখের দিকে চেয়ে চুপচাপ বসে আছি। গলার কাছে কিসের একটা দলা ঠেলে উঠে আসছে বারবার। ঢোক গিলেও নামাতে পারছি না। চেঁচিয়ে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। পানি আসছে না চোখে। ওই মুহূর্তে বুঝতে পারলাম কতখানি ভালোবেসে ফেলেছিলাম ভয়ঙ্কর ওই ডাকাতকে। আমাকেও নিশ্চয় ভালোবেসেছিল ও, নইলে আর ভাবতে পারলাম না। এবার সত্যিই কেঁদে ফেললাম হু হু করে। কতক্ষণ একভাবে বসে থেকেছি বলতে পারবো না। শক্ত করে নিলাম মনকে। উঠে গিয়ে দড়ি আর কামানের একটা গোলা নিয়ে এলাম। শক্ত করে বাঁধলাম বিলের এক পায়ে। বেজায় ভারী, ওকে তোলা আমার সাধ্যের বাইরে। টেনে নিয়ে এলাম ডেকের পেছনে, যেখানে রেলিং নেই। জোরে জোরে প্রার্থনা করলাম ঈশ্বরের কাছে, বিলের আত্মার মঙ্গলের জন্যে। তারপর ঠেলে ফেলে দিলাম পানিতে। বিলের তলিয়ে যাওয়া দেখতে পারবো না। তাড়াতাড়ি ফিরে এলাম হালের কাছে। হপ্তা পেরিয়ে গেছে। পূব থেকে চমৎকার হাওয়া বইছে একটানা। জাহাজের চূড়ায় পাল আবার তুলে দিয়েছি। গতিপথ ঠিক করে রেখেছি আগেই। ঠিক মতোই এগোচ্ছে স্কুনার। 22 ঘন্টায় জেগে থেকেছি গত 7 দিন। 2 ঘন্টা করে ঘুমিয়ে নিয়েছি। হালের চাকাটা দড়ি দিয়ে একটা ছকের সঙ্গে বেঁধে রেখেছি তখন। আকাশ পরিষ্কার, সাগর শান্ত। যে হারে এগোচ্ছে এভাবে চললে আর 8-10 দিনের মধ্যেই প্রবাল দ্বীপে পৌঁছে যাবার কথা। আরও 1 সপ্তাহ পেরোলো। 14 দিনের দিন বিকেলে ঘুম থেকে হঠাৎ চমকে জেগে উঠলাম। মাথার উপরে কর্কশ একটা চিৎকার। চোখ মেলে চেয়ে দেখলাম একটা অ্যালবার্টাস ঘুরে ঘুরে চক্কর দিচ্ছে। লক্ষণ শুভই মনে হচ্ছে। খুশি হয়ে উঠলাম। যতক্ষণ দিনের আলো থাকলো আমাকে সঙ্গ দিল পাখিটা। তারপর উড়ে চলে গেল সামনের দিকে। তার মানে ঠিক পথেই এগোচ্ছি। ডাঙার দিকেই গেছে পাখিটা। সারা রাত হালের চাকা ধরে বসে রইলাম। ভোর হলো। পূব আকাশে ধূসর আলোর আভাস। ঘুমে ভারী চোখ আমার। দিগন্তের দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। এক টুকরো কালো মেঘ, আবার জলোচ্ছ্বাস। তাড়াতাড়ি ছুটে গিয়ে চূড়ার পাল নামিয়ে ফেললাম। অপেক্ষা করে রইলাম দুরু দুরু বুকে, কিন্তু এলো না জলোচ্ছ্বাস। মেঘটা বড় হচ্ছে ধীরে ধীরে। এমন তো হবার কথা নয়। হঠাৎ বুঝে ফেললাম ব্যাপারটা। প্রথমে বুঝতে পারিনি, তার কারণ আমার ঘুমে জড়ানো চোখ। একটা দ্বীপ। আরও এগোলো জাহাজ। না, আর কোনো সন্দেহ নেই, সেই পাহাড় চূড়ো। দ্বীপ ঘিরে সাদা একটা রেখা প্রবাল প্রাচীরে ঢেউ আছড়ে পড়ায় দূর থেকে এমন দেখাচ্ছে।
30। আনন্দে নাচতে ইচ্ছে করলো, কিন্তু না, অসাবধান হওয়া চলবে না। তীরে এসে তরি ডুববে তাহলে। শক্ত হাতে হালের চাকা ধরে রইলাম। সহসাই সব ক্লান্তি দূর হয়ে গেছে শরীর থেকে। এখনো কয়েক মাইল দূরে আছে প্রবাল দ্বীপ। দিগন্তের ধূসর পটভূমিতে বড় বড় দুটো পাহাড়ের চূড়া এখন পরিষ্কার দেখা যাচ্ছে। আরও ঘন্টা দুই এক নাগারে চলল জাহাজ। পিটারকিন আর জ্যাকের অভ্যাস জানা আছে আমার। 6টার আগে ঘুম ভাঙবে না ওদের। আশা করলাম তার আগেই পৌঁছে যাব। ঠিক করলাম ফাটল দিয়ে জাহাজ নিয়ে লেগুনে ঢুকে পড়ব। পেছনে আরেকটা নোঙর আছে, ওটা ফেলে জাহাজ থামিয়ে অপেক্ষা করব বন্ধুদের জেগে ওঠার। হালের চাকা দড়ি দিয়ে বেঁধে ক্যাপ্টেনের কেবিনে এসে ঢুকলাম। বেশি খোঁজাখুঁজি করতে হলো না, পেয়ে গেলাম জলি রোজার কালো পতাকাটা। প্রধান মাস্তুলের মাথায় তুলে দিলাম জলদস্যুদের চিহ্ন। পর মুহূর্তে মনে পড়ল কথাটা, ঠিক তাই করব। বারুদের বাক্স খুললাম, ঠেসে বারুদ ভরলাম কামানে। গোলা ছাড়াই পলতে লাগিয়ে তৈরি করে রাখলাম কামানটাকে। প্রায় পৌঁছে গিয়েছি, আর সিকিমাইলটাক দূরে আছে প্রবাল প্রাচীর। চোখের পলকে যেন পেরিয়ে এলাম ওটুকু দূরত্ব। পাটলের দিকে মুখ ঘুরিয়ে দিলাম জাহাজের। হুঁশিয়ার রইলাম প্রাচীরের গায়ে যেন ঘষা না লাগে। নিরাপদেই ঢুকে পড়লাম লেগুনে। নোঙর ফেললাম, এবার অপেক্ষা। সূর্য উঠল, ঝাঁকে ঝাঁকে ছুটে এলো যেন সোনালি আলোর বর্ষা। বনভূমি, পাহাড়, সাগরের বুকে বিঁধে গেল যেন। উঠে গিয়ে পলতেই আগুন জ্বালিয়ে দিলাম। হুম করে গর্জে উঠল কামান। মাস্তুলের মাথায় পথ করে উঠছে জলি রোজার। তীরের দিকে চেয়ে আছি। কামানের শব্দ মিলাতে না মিলাতেই দেখলাম পিটারকিনকে কুড়ে থেকে ছুটে বেরিয়ে এসেছে। আড়ালে দাঁড়িয়ে আছি, আমাকে দেখতে পেল না সে। বড় বড় চোখে তাকালো একবার জাহাজটার দিকে, তারপরই আতঙ্কিত চিৎকার করে ছুটে চলে গেল ঝোপের ভেতর। পর মুহূর্তেই বেরিয়ে এলো জ্যাক। এক নজর দেখলো জাহাজটাকে, অনুসরণ করলো পিটারকিনকে। হাসতে হাসতে বেরিয়ে এলাম মাস্তুলের আড়াল থেকে। চেঁচিয়ে ডাকলাম, এই যে বিচ্ছুরা, যেও না, দাঁড়াও, আমি ক্যাপ্টেন রোবার। ঝোপে ঢুকে পড়েছিল প্রায় জ্যাক। থমকে দাঁড়িয়ে পড়ল, ঘুরল ধীরে ধীরে। তার পাশেই বেরিয়ে এলো পিটারকিন। দুজনেই তাকিয়ে আছে ডেকের দিকে। খোলা জায়গায় এসে হাত তুললাম, চেঁচিয়ে ডাকলাম বন্ধুদের। তারপরে রেলিং টপকে ঝাঁপিয়ে পড়লাম পানিতে। দরম করে আমার বুকে এসে বাড়ি লাগলো জ্যাকের বুক। এক পাশ থেকে দুজনকে জড়িয়ে ধরলো পিটারকিন। সেই অবস্থায় লাফাতে শুরু করলাম তিনজনে। টেনে গল্প লম্বা করার কোনো মানে হয় না, এরপর খুব সংক্ষেপে সারছি। আমি কি করে দস্যুদের হাতে ধরা পড়লাম জানালাম দুই বন্ধুকে। কি করে জাহাজ নিয়ে প্রাণ বাঁচিয়ে ফিরে এসেছি খুলে বললাম। তারপর ওদের কথা জানাতে বললাম। তুমি চলে যাওয়ার পর আরও 1 ঘন্টা হীরক গুহায় অপেক্ষা করলাম, বলল জ্যাক। উদ্বিগ্ন হয়ে পড়লাম। শেষে আর থাকতে না পেরে বেরিয়ে এলাম গুহা থেকে। কোথাও তোমার কোনো চিহ্ন দেখলাম না। দূরে দেখলাম স্কুনারটা চলে যাচ্ছে। তোমাকে ধরে নিয়ে গেছে ডাকাতেরা। বুঝতে অসুবিধে হলো না। ফিরে গিয়ে সব জানালাম পিটারকিনকে। কাঁদতে শুরু করলো ও। অনেক কষ্টে জানিয়েছি ওকে, তোমার জন্যে কিছুই করার ছিল না আমাদের। এরপর পিটারকিনকে নিয়ে বেরিয়ে এলাম। ওকে বের করলে কি করে জানতে চাইলাম। সে এক মজার ব্যাপার। হাসলো জ্যাক। লম্বা একটা লাঠি নিয়ে এক মাথা শক্ত করে ধরে রাখতে বললাম পিটারকিনকে। অন্য মাথা ধরে সাঁতরে তাকে নিয়ে বেরিয়ে আসবো। লাঠি ধরলো সে, দম নিল। ওর অবস্থা যদি দেখতে তখন।
এসে গড়াগড়ি খেতে। পেটটাকে এমন ফোলালো সেই ব্যাঙের অবস্থা হয়ে যাচ্ছিল আরেকটু হলে। কোন ব্যাঙে? আরে সেই গল্পের ব্যাঙ। এক ষাঁড়কে দেখে তার পেটের সমান পেট ফোলাতে চেয়েছিল এক বোকা ব্যাঙ, তারপর পেট ফেটে গিয়ে মরে গেল। জ্যাকের দিকে কিল তুলল পিটারকিন। হাসলাম তিনজনেই। তারপর জিজ্ঞেস করলাম, তারপর আর কি? লাঠির মাথা ধরে টেনে বের করে আনলাম সাঁতার না জানা এক পোলা ব্যাঙকে। থামলো একটু জ্যাক, তারপর বলল, পুরো দ্বীপ তন্ন তন্ন করে খুঁজেছি তোমাকে রাল্ফ, অযথাই। আরও অনেক কথাবার্তা হলো তিন বন্ধুতে। অবশেষে ঠিক করলাম আমরা আর এ দ্বীপে নয়, আবার কোন দিন এসে হাজির হবে মানুষকে করা কে জানে আরেকটা জলদস্যুর জাহাজ এসে হাজির হলেও অবাক হবার কিছু নেই। তার চেয়ে কপাল গুনে জাহাজ যখন একটা পেয়েই গিয়েছি দেশে ফিরে যাওয়া ভালো। তিনজনেই নাবিক আমরা, সহজেই কাছাকাছি কোনো নিরাপদ বন্দরে চালিয়ে নিয়ে যেতে পারবো স্কুনারটা। ওখান থেকে দেশের জাহাজ ধরতে পারবো। পরদিন পুরো দ্বীপটায় ঘুরে বেড়ালাম আমরা, সবকটা প্রিয় জায়গা দেখে এলাম শেষবারের মতো। উঁচু পাহাড়টার মাথায় চড়ে নিচের সুন্দর দৃশ্য দেখলাম। উপত্যকা, সবুজ বন, রূপালী সৈকত, নীল লেগুন, রঙিন প্রবাল প্রাচীরের দিকে চেয়ে ব্যথায় মোচড় দিয়ে উঠল বুকের ভেতরটা। কেমন এক ধরনের অব্যক্ত যন্ত্রণা। প্রাচীরের ওপাশে আছড়ে পড়া ঢেউয়ের দিকে চেয়ে কেমন উদাস হয়ে গেল মনটা। ক্ষণিকের জন্য ভেবে বসলাম, আরও কিছুদিন থেকেই যায় না কেন এখানে। তাড়াতাড়ি গলা টিপে মারলাম ইচ্ছেটাকে। হীরক গুহার অপরূপ সৌন্দর্য দেখে এলাম আমি আর জ্যাক শেষবারের মতো। অনেকক্ষণ চেয়ে রইলাম লেজ নাড়তে থাকা সবুজ প্রাণীটার দিকে। শেষবারের মতো গিয়ে দেখে এলাম ছাতার মতো গাছটার তলায় শুয়োরের পালকে। জলজ বাগানে এসে অনেকক্ষণ ঝাপাঝাপি করলাম আমি আর জ্যাক। অ্যাকোয়ারিয়ামের সবগুলো প্রাণীকে আবার সাগরে ছেড়ে দিলাম আমি। তারপর ফিরে এলাম জাহাজ উপত্যকায় কুড়েতে। ছোট একটা কাঠের বোর্ড বানিয়ে নিল জ্যাক, তার উপর নাম খোদাই করলো, জ্যাক মার্টিন রাল্ফ রোবার পিটারকিন গে। বোর্ডটা কুড়ের ভেতর ঝুলিয়ে দিলাম। নৌকা নিয়ে এসে উঠলাম জাহাজে। জোরালো হাওয়া বইছে। সূর্য ডোবার আগেই লেগুন থেকে বেরিয়ে খোলা সাগরে পড়ল স্কুনার। পাল তুলে দিলাম। ছুটে চলেছে জাহাজ। সামনে প্রশান্ত মহাসাগরের অগাধ জলরাশি। পেছনে যতক্ষণ দেখা গেল চেয়ে রইলাম দ্বীপের দিকে। দিগন্তে হারিয়ে গেল দ্বীপ। একসময় টুপ করে সাগরে ডুবে গেল যেন পাহাড়ের চূড়াটা। অপূর্ব একটা স্বপ্নের মতো চিরদিনের জন্যই হারিয়ে গেল আমাদের প্রবাল দ্বীপ। সমাপ্ত।